মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, তোমাদের সবাইকে আসপেক্ট মেডিকেল সিরিজের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা জুওলজির ৩ নম্বর চ্যাপ্টার অর্থাৎ পরিপাক ও শোষণ এই চ্যাপ্টার থেকে বিভিন্ন রাইটারের অনুশীলনী থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ এমসিকিউগুলা ব্যাখ্যাসহ সমাধান করব। তো চলো শুরু করি। তো দেখো, এই ক্লাসটা শুরু করার আগে আমরা পুরা চ্যাপ্টারের একটা ম্যাপ দেখে আসব যে এই চ্যাপ্টার থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ কোন টপিকগুলা থেকে বারবার বিভিন্ন বোর্ড পরীক্ষায়, মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন এসেছে। তো দেখো, সবার আগে আমাদেরকে যেই টপিকটা খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে এটা হচ্ছে পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী, এই পৌষ্টিক নালী এই টপিকটা থেকে দেখো আমরা মেডিকেল এবং ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আসতে দেখছি। তারপরে দেখো আমাদেরকে পড়তে হবে লালা গ্রন্থি, দেন হচ্ছে যকৃত। যকৃত টপিক থেকে আমরা বিভিন্ন বোর্ড পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আসতে দেখছি। আচ্ছা, এছাড়া দেখো বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও অনেক প্রশ্ন আসছে এই টপিক থেকে। তারপরে আমাদের পড়তে হবে অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, মানুষের খাদ্য পরিপাক নালী। এই টপিক থেকেও আমরা বিভিন্ন বোর্ড পরীক্ষায় এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখছি। তারপরের টপিকটা হচ্ছে খাদ্যবস্তুর শ্বসন, পরিপাকে স্নায়ুতন্ত্র ও হরমোনের ভূমিকা। এই টপিকটা কিন্তু মেডিকেল এবং ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আসি হচ্ছে পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশের শনাক্তকরণ এবং সর্বশেষ স্থূলতা। এই টপিকটাও কিন্তু দেখো বোর্ড পরীক্ষা এবং হচ্ছে মেডিকেল এবং ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো চলো এবার আমরা প্রশ্ন সলভ শুরু করি। তো দেখো, সবার আগে যে প্রশ্নটা এটা হচ্ছে ডি কোষ থেকে ক্ষরিত হরমোনের নাম কি? তাহলে দেখো, এই প্রশ্নটা করা হয়েছে কোন টপিক থেকে? পরিপাকের সঙ্গে সংশ্লিষ্ট যে হরমোনগুলা আছে এগুলা থেকে। তো তোমরা নিশ্চয়ই জানো যে পরিপাক নিয়ন্ত্রণকারী হরমোন অনেকগুলা আছে, যেমন হচ্ছে গ্যাস্ট্রিন, ভিল্লিকাইনিন, ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড, তারপর হচ্ছে সোমাটোস্টাটিন, সিক্রেটিন, এরকম আমরা অসংখ্য হরমোনের নাম বলতে পারবো। তো দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন হলো ডি কোষ থেকে ক্ষরিত হরমোনের নাম কি? তো তোমরা এটা মনে রাখবা যে ডি কোষ থেকে যে হরমোনটা ক্ষরিত হয় এটা হচ্ছে সোমাটোস্টাটিন। সোমাটোস্টাটিন আমরা এইভাবে মনে রাখতে পারি এসডি। এসে হচ্ছে সোমাটোস্টাটিন এবং ডিতে হচ্ছে ডি কোষ। তাহলে ডি কোষ থেকে যেই হরমোনটা ক্ষরিত হবে সেটার নাম হচ্ছে সোমাটোস্টাটিন। আচ্ছা, তো দেখো আমি তোমাদেরকে একটা ট্রিক শিখাই যেটার মাধ্যমে খুব সহজে তুমি পরিপাক নিয়ন্ত্রণকারী হরমোনগুলার নাম মনে রাখতে পারবা। তাহলে দেখো, আমরা এখন যে ট্রিকটা শিখব তার শিরোনাম হচ্ছে পরিপাক নিয়ন্ত্রণকারী হরমোন। পরিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কি কি আছে? জি ভাই, স্পিডি হতে হবে। দেখো, আমি ইচ্ছা করেই এখানে স্পিডি বানানে তিনটাই লেখছি, তিনটাই। আচ্ছা, তো যাই হোক, এটার মানে কি? এই যে এখানে জিতে কি হয়? জিতে হয় হচ্ছে গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন, তাহলে গ্যাস্ট্রিনের নামটা মনে রাখবা যে এটা হচ্ছে একটা পরিপাক নিয়ন্ত্রণকারী হরমোন। আচ্ছা, ভাইতে কি হয়? একটা হচ্ছে ভিল্লিকাইনিন, ভিল্লিকাইনিন, এবং আরেকটা হচ্ছে ভিআইপি, ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড। এস থেকে কি হয়? সিক্রেটিন। আবার আমরা সোমাটোস্টাটিন,
এটার কথাও মনে রাখতে পারি। আচ্ছা, এরপরে পিতে কি হয়? পিতে হচ্ছে প্যানক্রিওজাইমিন, যেটার অ্যানাদার নেম হচ্ছে কোলেসিস্টোকাইনেন। তাহলে প্যানক্রিওজাইমিন অথবা হচ্ছে কোলেসিস্টোকাইনেন, সিসিকে। ইতে কি হয়? এন্টেরোকাইনেন, এন্টেরোকাইনেন। আর একটা হচ্ছে এন্টেরোক্রাইনেন, একটা হচ্ছে এন্টেরোকাইনেন, আর একটা কি এন্টেরোক্রাইনেন। আচ্ছা, আবার আরেকটা এটাতে কি হয়? এন্টেরোগ্যাস্ট্রন, এন্টেরোগ্যাস্ট্রন। অথবা এই এন্টেরোগ্যাস্ট্রন এটার আরেকটা নাম হচ্ছে জিআইপি। জিআইপিতে কি হয়? গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। আর ই দিয়ে এন্টেরোগ্যাস্ট্রন। আচ্ছা, ডিতে কি হবে? ডিতে হচ্ছে ডিওক্রাইনেন। আর ওয়াইতে কি হবে? পেপটাইড ওয়াই ওয়াই, পেপটাইড ওয়াই ওয়াই। তাহলে দেখো, এই যে হরমোনগুলা, এদের নাম কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবং শুধু নাম মনে রাখলে হবে না, যে এরা কোথা থেকে ক্ষরিত হয়, তারপরে এদের কাজ কি। তোমরা নিশ্চয়ই জানো যে প্রথম আবিষ্কৃত যে হরমোনটা, এটার নাম হচ্ছে সিক্রেটিন। কারণ সিক্রেশন এই শব্দের অর্থ হচ্ছে ক্ষরণ। তো যাই হোক, আমি যদি এই পরিপাক নিয়ন্ত্রণকারী হরমোনগুলা নাম আবার একটু বলার চেষ্টা করি, তাহলে দেখো আমাদের ছন্দটা হচ্ছে জি ভাই স্পিডি হতে হবে। আচ্ছা, এখানে জি থেকে কি হচ্ছে? জিতে একটা হচ্ছে গ্যাস্ট্রিন এবং আরেকটা হচ্ছে জিআইপি, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। আচ্ছা, বা যেটার আরেক নাম হচ্ছে এন্টেরোগ্যাস্ট্রন। ভাইতে কি হয়? ভিল্লিকাইনেন আর একটা ভিআইপি, ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড। তারপরে এসে কি হয়? সিক্রেটিন, সোমাটোস্টাটিন। তারপরে পিতে হচ্ছে প্যানক্রিওজাইমিন অর হচ্ছে কোলেসিস্টোকাইনেন, সিসিকে। তারপর ইতে হচ্ছে এন্টেরোকাইনেন, এন্টেরোক্রাইনেন এবং আরেকটা ইতে এন্টেরোগ্যাস্ট্রন। তারপর ডিতে হচ্ছে ডিওক্রাইনেন আর ওয়াইতে হচ্ছে পেপটাইড ওয়াই ওয়াই। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসতে পারি। গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর সৃষ্টি করে কোনটা? তোমরা নিশ্চয়ই জানো যে আমরা গ্যাস্ট্রিক গ্রন্থিতে, মানে পাকস্থলীর যে গ্রন্থিগুলা, সেখানে অনেক ধরনের কোষ দেখতে পাই। যেমন হচ্ছে প্যারাইটাল কোষ বা হচ্ছে অক্সিনটিক কোষ, তারপর হচ্ছে আর্জেন্টাফিন কোষ, মিউকাস কোষ, জাইমোজেনিক কোষ। তো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর এটা সৃষ্টি করবে আর্জেন্টাফিন কোষ, আর্জেন্টাফিন কোষ। দেখো, আমরা এইভাবে একটু মনে রাখতে পারি, গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক এটা লিখতে কি আইএন লাগে, ইন। আবার হচ্ছে আর্জেন্টাফিন, ওটার লাস্টেও কি আছে? আইএন আছে। তাহলে এভাবেই মনে রাখলে তোমার জন্য কিন্তু ব্যাপারটা সহজ হয়ে গেল। আবার প্যারাইটাল কোষ, প্যারাইটাল কোষ। তো প্যারাইটাল কোষ এটার থেকে কি নিঃসৃত হয়? এটা হচ্ছে HCl, যেটা আমরা এইভাবে মনে রাখি পিএইচ। পিতে হচ্ছে প্যারাইটাল আর এইচে হচ্ছে HCl। তাহলে প্যারাইটাল কোষের ক্ষরণের নাম কি? এটা হচ্ছে HCl। নেক্সট কোশ্চেনে চলে আসি। যকৃতের ম্যাক্রোফেজ কোনটি? আচ্ছা, আগে একটু জেনে নিই ম্যাক্রোফেজ মানে এটা কি। দেখো, ম্যাক্রো, ম্যাক্রো শব্দের অর্থ কি? ম্যাক্রো মানে হচ্ছে বড়। আচ্ছা, আরেকটা হলো ফেজ, এইটার মানে কি? এটার মানে হচ্ছে ভক্ষণ করা বা হচ্ছে ধ্বংস করা, তাই না? আচ্ছা, তো তোমরা এটা নিশ্চয়ই জানো যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কোন শ্বেত রক্তকণিকা অংশগ্রহণ করে? দুইটা, একটা হলো মোনোসাইট আর একটা হচ্ছে নিউট্রোফিল। তো এই যে মোনোসাইটগুলা, এগুলা যখন আকৃতিতে বড় হয়ে যায়, তখন এদের নাম দেওয়া হয় ম্যাক্রোফেজ। এই যে ম্যাক্রো মানে হচ্ছে বড়। তো যাই হোক, এখন কথা হচ্ছে এই ম্যাক্রোফেজ বা এই যে মনোসাইটগুলার বড় রূপ, এটার কিন্তু এক একটা জায়গায় এক এক ধরনের নাম। তো যকৃতে যে ম্যাক্রোফেজ থাকে এটাকে বলা হয় কাফ্ফার কোষ, এটা অবশ্যই মনে রাখবা, কাফ্ফার কোষ। আর এই যে
আলফা কোষ, বেটা কোষ, এগুলো আমরা কোথায় দেখতে পাই? এটা হচ্ছে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোষ। যেমন হচ্ছে আলফা কোষ, এটা হচ্ছে গ্লুকাগন নিঃসৃত করে, গ্লুকাগন। তারপর হচ্ছে বেটা কোষ, বেটা কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন। বেটা কোষ থেকে হচ্ছে ইনসুলিন, আলফা কোষ থেকে গ্লুকাগন। আবার একটু আগেই পড়লা এই যে ডি কোষ, যেটা এখান থেকে ক্ষরিত হয়, ডি কোষ থেকে সোমাটোস্টাটিন, এই যে হরমোনটা সোমাটোস্টাটিন, এটা মনে রাখবা। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব। পরের কোশ্চেন হলো, একজন সুস্থ মানুষ প্রতিদিন কতটুকু লালা ক্ষরণ করে? লালা, যেটাকে স্যালিভা বলা হয় বা স্যালাইভা, এটা মনে রাখবা 1200 থেকে 1500 মিলিলিটার, 1200 থেকে 1500 মিলিলিটার। অথবা এখানে সিসিও থাকতে পারতো কিন্তু, বা সেন্টিমিটার কিউব। কারণ হচ্ছে সিসি বলো, সেন্টিমিটার কিউব বলো, মিলিলিটার, এগুলা একই ধরনের মানে দেয়। তাহলে এটা হচ্ছে একজন মানুষ কর্তৃক দৈনিক ক্ষরিত লালার পরিমাণ। নেক্সট কোশ্চেন, উইটসাং নালী মানবদেহের কোন অঙ্গে পাওয়া যায়? তাহলে এটা প্যানক্রিয়াসে পাওয়া যায় বা হচ্ছে অগ্নাশয়ে। উইটসাং নালী অগ্নাশয়ে পাওয়া যায়। তাহলে দেখো এইখান থেকে একটা ব্যাপার নিশ্চয়ই বুঝতে পারলা যে কোন অংশটা কোথায় পাওয়া যায়। এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোন অংশটা কোথায় পাওয়া যায়। আমরা উইটসাং নালী এটা কোথায় পাবো? এটা হচ্ছে অগ্নাশয়ে পাবো বা হচ্ছে প্যানক্রিয়াসে। নেক্সট কোশ্চেন, যকৃতে কোন হরমোনটি ধ্বংস হয়? এটা হচ্ছে অ্যালডোস্টেরন। এটা মুখস্থ রাখবা যে অ্যালডোস্টেরন হচ্ছে যকৃতে ধ্বংস হয়, অ্যালডোস্টেরন। তো দেখো তোমরা যখন বর্জ্য ও নিষ্কাশন অর্থাৎ জিওলজির 6 নম্বর চ্যাপ্টারটা পড়বা, তখন দেখবা যে দুইটা হরমোনের নাম তোমাদের খুব বেশি পড়তে হচ্ছে। একটা হচ্ছে অ্যালডোস্টেরন এবং আরেকটা হচ্ছে অ্যান্টিডাইইউরেটিক হরমোন, এডিএইচ। ঠিক আছে, তাইলে একটা হচ্ছে অ্যালডোস্টেরন এবং আরেকটা হচ্ছে অ্যান্টি ডাইইউরেটিক হরমোন বা এডিএইচ, বা যেটার আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। তো এদের কাজ কিন্তু আলাদা। তো অ্যালডোস্টেরন এটার কাজ হচ্ছে আয়নের ঘনমাত্রা নিয়ন্ত্রণ করা, বা বিশেষ করে তুমি বলতে পারো যে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ। এটা হচ্ছে কার কাজ? অ্যালডোস্টেরনের কাজ। আর পানির পরিমাণ নিয়ন্ত্রণ, এটা হচ্ছে এডিএইচ এর কাজ বা ভ্যাসোপ্রেসিনের কাজ। তো যাই হোক, যকৃতে যে হরমোনগুলো ধ্বংস হয় তার মধ্যে একটা হচ্ছে এই অ্যালডোস্টেরন। আচ্ছা, এবার আসি অশর্করা থেকে শর্করা সৃষ্টির প্রক্রিয়া। খেয়াল করো, এখানে সৃষ্টির প্রক্রিয়া বলছে, তাই না? দেখো কিভাবে বুঝে বুঝে অ্যান্সার করতে হয়। প্রক্রিয়া মানে হচ্ছে শেষে সিস থাকতে হবে, ঠিক আছে? শেষে কি থাকতে হবে? সিস। আর যদি সৃষ্টির প্রক্রিয়া বলে তাহলে সেটা হবে জেনেসিস। জেনেসিস মানে হলো সৃষ্টির প্রক্রিয়া। আর লাইসিস যেটা, এটার মানে হচ্ছে ধ্বংস হওয়ার প্রক্রিয়া বা হচ্ছে ভাঙনের প্রক্রিয়া। ভাঙনের প্রক্রিয়াটা হচ্ছে লাইসিস, আর তৈরি হওয়া বা হচ্ছে সৃষ্টি হওয়া, উৎপত্তি হওয়া, এটা হচ্ছে জেনেসিস। আচ্ছা, এখন কি জেনেসিস হবে? শর্করা। আচ্ছা, তো তাহলে দেখো গ্লুকো, গ্লুকো, গ্লুকো শব্দ যদি তুমি কোথাও দেখো, এটা অবশ্যই কার্বোহাইড্রেট রিলেটেড সামথিং হবে। তাহলে গ্লুকো, দেখো অপশন টেস্ট করি। প্রথমত হচ্ছে গ্লাইকোলাইসিস, এটা উত্তর হতেই পারে না, কারণ আমাকে এখানে সৃষ্টির প্রক্রিয়া বলছে, ওটা বাদ। আচ্ছা, এবার আসি গ্লাইকোজেনেসিস, এটাতেও জেনেসিস আছে। গ্লুকোজেনেসিস, এটাতেও জেনেসিস আছে। গ্লুকোনিওজেনেসিস, এটাতেও জেনেসিস আছে। তাহলে এই তিনটার যে কোনো একটা হবে। আচ্ছা, এবার আসি গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে গ্লাইকোজেন তৈরি হওয়া, ঠিক আছে? গ্লাইকোজেন তৈরি হওয়া। তাইলে এইটা কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তর না। এখানে বলা হয়নি যে গ্লাইকোজেন তৈরি হওয়ার প্রক্রিয়া কোনটি।
আচ্ছা, গ্লুকোনিওজেনেসিস এটার মানে হচ্ছে গ্লুকোজ তৈরি হওয়া এবং একটা নিউ সোর্স থেকে। নিউ, এই নিও মানে তুমি মনে রাখার সুবিধার্থে এভাবে মনে রাখতে পারো যে নিও মানে হচ্ছে নতুন, মানে নতুন কোনো উৎস। নতুন কোনো উৎস মানে কি, যে নন কার্বোহাইড্রেট সোর্স, সহজ কথায়। তো নন কার্বোহাইড্রেট সোর্স মানে কি, প্রোটিন হতে পারে, লিপিড হতে পারে। তো এইগুলা থেকে যদি গ্লুকোজ সৃষ্টি হয় তাহলে ওই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। নেক্সট কোশ্চেনে চলে আসি। ল্যাকটেজ এনজাইম কোন খাদ্য পরিপাকের সাথে জড়িত? তাহলে দেখো, ল্যাকটেজ এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম। কার্বোহাইড্রেট, কারণ হচ্ছে দেখো, ল্যাকটেজ এটা কাজ করবে ল্যাকটোজের উপরে। তোমরা নিশ্চয়ই জানো যে ল্যাকটোজ যেটা, এটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড, অর্থাৎ এটা দুইটা মনোস্যাকারাইডের সমন্বয়ে তৈরি। তো আমরা যদি ল্যাকটোজকে ভাঙে আমরা কি পাই, গ্লুকোজ আর হচ্ছে গ্যালাক্টোজ। গ্লুকোজ প্লাস হচ্ছে গ্যালাক্টোজ। এখন কথা হলো যে ল্যাকটোজ যেহেতু একটা ডাইস্যাকারাইড বা কার্বোহাইড্রেট, তাহলে ল্যাকটেজ এটা অবশ্যই একটা কি হবে, কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম। তোমরা এটা অবশ্যই মনে রাখবা যে কার্বোহাইড্রেটের শেষে ওএসি থাকে, ওএসি থাকলে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, আর শেষে যদি এএসি থাকে তাহলে সেটা হচ্ছে এনজাইম। শেষে এএসি থাকলে এনজাইম আর ওএসি থাকলে হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, শর্করা। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। শর্করা যকৃতে সঞ্চিত হয় কি রূপে? এটা অবশ্যই গ্লাইকোজেন রূপে। তোমরা এটা নিশ্চয়ই জানো যে গ্লাইকোজেন যেটা, এটা হচ্ছে একটা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড, অসংখ্য মনোস্যাকারাইড পরস্পরের সাথে মিলিত হয়ে একটা পলিস্যাকারাইড তৈরি করে। পলিস্যাকারাইডের আরও কি উদাহরণ হতে পারে, স্টার্চ, সেলুলোজ, আর এই যে এটা গ্লাইকোজেন। তাহলে শর্করা যকৃত সঞ্চিত হবে কি রূপে? গ্লাইকোজেন রূপে, এটা মনে রাখবা। নেক্সট কোশ্চেন, গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় কোন উৎস থেকে গ্লুকোজ সংশ্লেষিত হয়? তো আমি এটা আগেই বলছি যে গ্লুকোনিওজেনেসিস এটার মানে হচ্ছে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে। নন কার্বোহাইড্রেট, নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়া। আর নন কার্বোহাইড্রেট সোর্স কি হতে পারে, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং আমরা গ্লিসারলের কথা বলতে পারি। বা এই যে দেখো, আমাদের মনে রাখতে হবে যে প্রোটিন উৎসও হতে পারে, আবার কি লিপিড উৎসও হতে পারে। তাইলে আমাদেরকে দুইটাকেই আনতে হবে, প্রোটিন এবং লিপিড দুটোই আছে। এরকম একটা অপশন হচ্ছে এই যে এটা দেখো, অ্যামিনো অ্যাসিড ও গ্লিসারল। কারণ আমি যদি গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড অ্যান্সারটা দাগাই, তাইলে কিন্তু দেখো আমার এটা নন কার্বোহাইড্রেট সোর্স বলতে তো শুধু লিপিডকে বোঝায় না, ওটা তো প্রোটিনকেও নির্দেশ করে। এই জন্য আমার পারফেক্ট অ্যান্সার হবে অপশন এ, অ্যামিনো অ্যাসিড এবং গ্লিসারল। পরের কোশ্চেন, বৃহদন্ত্রের অংশ নিচের কোনটি? বৃহদন্ত্রের অংশ কি কি আছে দেখো, এটা হলো সিকাম। সিকাম দিয়েই তোমরা মনে রাখবা। সিকামে, এটাতে সিতে তো সিকামই হয়, কতে হচ্ছে কোলন, কোলন, আর মতে হচ্ছে মলাশয়। তাহলে সিকাম, কোলন, মলাশয় এগুলো হচ্ছে বৃহদন্ত্রের পার্ট। তাহলে এই যে তোমার হচ্ছে অপশনগুলোর মধ্যে দেখো সিকাম, এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার, বৃহদন্ত্রের অংশ। পরের কোশ্চেন, পাকস্থলী প্রাচীরের প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হয় কোনটা? তাহলে দেখো, প্যারাইটাল কোষ আমি বলছিলাম যে পিএইচ দিয়ে মনে রাখতে তোমাকে, ঠিক আছে?
পিতে কি হয় প্যারাইটাল কোষ, আর এইচে কি হয় HCl। তাহলে প্যারাইটাল কোষ থেকে কি নিঃসৃত হয়, প্যারাইটাল কোষ থেকে HCl নিঃসৃত হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে HCl। নিচের কোনটি মিশ্র গ্রন্থি? মিশ্র গ্রন্থি কারা? যারা অন্তঃক্ষরা এবং বহিঃকরা দুটো ধর্মই যাদের মধ্যে বিদ্যমান। তোমরা নিশ্চয়ই জানো যে অন্তঃক্ষরা গ্রন্থি কারা? যারা হচ্ছে অনাল, মানে হচ্ছে নালীবিহীন। আর বহিঃক্ষরা এটা হচ্ছে স্বনাল, মানে হচ্ছে নালীযুক্ত। আচ্ছা, তো অন্তঃক্ষরা গ্রন্থির যে ক্ষরণ এটাকে আমরা বলে থাকি হচ্ছে হরমোন। হরমোন তাইলে প্রবাহিত হয় কিসের মাধ্যমে? হরমোন প্রবাহিত হয় রক্তের মাধ্যমে। আর বহিঃক্ষরা বা স্বনাল গ্রন্থির যে ক্ষরণ এটাকে আমরা বলি জুস বা রস, আর এই রসে কি থাকে? এনজাইম থাকে। এইভাবে পার্থক্যগুলা তোমরা মনে রাখবা। তো যাই হোক, তো মিশ্র গ্রন্থি যেগুলা তাদের মধ্যে অন্তঃক্ষরারও বৈশিষ্ট্য থাকে, বহিঃক্ষরারও বৈশিষ্ট্য থাকে। তো এরা কারা? তিনটা শয়। একটা হচ্ছে অগ্নাশয়, তারপর আসো শুক্রাশয়, এবং আরেকটা হচ্ছে ডিম্বাশয়। কিন্তু কোনোভাবেই মূত্রাশয় কিন্তু না, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অগ্নাশয়। ইউরিয়া প্রধানত তৈরি হয় কোথায়? আচ্ছা, ইউরিয়া দেখো, ইউরিয়ার সংকেতটা হচ্ছে এটা NH2 CO NH2, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। আর ইউরিয়া যে চক্রের মাধ্যমে তৈরি হয় এটা হচ্ছে অর্নিথিন চক্র। অর্নিথিন চক্র, অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়, এবং সেটা কোথায়? এটা হচ্ছে যকৃতে। যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়, NH2CO NH2। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যকৃতে। নেক্সট কোশ্চেন, দুধদাঁতে অনুপস্থিত থাকে কোনটা? তো দেখো, আমরা ফার্স্টে আগে ডেন্টাল ফর্মুলা বা দন্ত সংকেতটা দেখে আসি, এবং যেটা হচ্ছে স্থায়ী দন্ত সংকেত। তো স্থায়ী দন্ত সংকেতটা হচ্ছে এরকম ICPM, আবার ICPM 2 1 2 3 2 1 2 3, এখানে 2 গুণ, এখানে 2 গুণ। দেখো, তাহলে আমাদের 4 ধরনের দাঁত থাকে, যার মধ্যে একটাকে বলে থাকি আমরা ইনসিসর, দেন হচ্ছে ক্যানাইন, প্রিমোলার, আর একটা হচ্ছে মোলার, ঠিক আছে? তো দুধদাঁত যেটা বা ডেসিডুয়াস টিথ যেটা, তো এখানে হচ্ছে প্রিমোলারটা অ্যাবসেন্ট থাকবে। প্রিমোলার, প্রিমোলারটা হচ্ছে অ্যাবসেন্ট, তাহলে অনুপস্থিত থাকবে প্রিমোলার। নেক্সট কোশ্চেন, ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটি? তাহলে দেখো, ক্ষুদ্রান্ত্রের অংশ কোনগুলা? এটা হচ্ছে ডেইজি। ডেইজি, এটাতে কি হয়? ডিওডেনাম। রস্বইতে হচ্ছে ইলিয়াম। তারপর এটাতে হচ্ছে জেজুনাম। আচ্ছা, তবে এইখানকার ইলিয়াম বানানটা খেয়াল করো, ইলিয়াম বানানটা হচ্ছে এটা। তোমরা নিশ্চয়ই জানো যে হিপবোন যেটা, এটা 3টা বোনের সমষ্টি, যার মধ্যে একটা হচ্ছে ইলিয়াম, ইসচিয়াম এবং হচ্ছে পিউবিস। তবে ওই যে ইলিয়াম বানানটা, এটা কিন্তু এরকম ইলিয়াম, আই থাকে। আর ক্ষুদ্রান্ত্রের অংশ যে ইলিয়াম, সেখানে হচ্ছে ই থাকে, এটা মনে রাখতে হবে, ইলিয়াম। তাহলে ক্ষুদ্রান্ত্রের অংশ হচ্ছে ডিওডেনাম, ইলিয়াম, জেজুনাম। তাহলে ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটা? সিকাম। এবং এটা তোমরা তখনই পড়ছো যে এটা বৃহদন্ত্রের অংশ, এটা লার্জ ইন্টেস্টাইনের পার্ট এটা।
নেক্সট কোশ্চেন, মানুষের কত জোড়া লালা গ্রন্থি থাকে? 3 জোড়া। আচ্ছা, এবং এই 3 জোড়ার নাম কিন্তু তোমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে কানের নিচে প্যারোটিড গ্রন্থি, প্যারোটিড। আচ্ছা, তারপর হচ্ছে চোয়ালের নিচে সাব ম্যান্ডিবুলার, আর একটা হচ্ছে আরেক জোড়া যেটা, সেটা হলো সাব লিঙ্গুয়াল, জিহ্বার নিচে সাব লিঙ্গুয়াল। তাহলে প্যারোটিড, সাব ম্যান্ডিবুলার এবং হচ্ছে সাব লিঙ্গুয়াল, এই হচ্ছে মানুষের লালা গ্রন্থি 3 জোড়া। নেক্সট কোশ্চেন, ক্যাসিন কোন ধরনের উপাদান? তো দেখো, ক্যাসিনের লাস্টে কি আছে বলো তো? আয়ন। তো শেষে যদি আয়ন থাকে অধিকাংশ ক্ষেত্রেই সেটা প্রোটিন জাতীয় কিছু বোঝায়, প্রোটিন জাতীয়। তো ক্যাসিন এটা অ্যাকচুয়ালি হচ্ছে দুধের প্রোটিন, দুধের প্রোটিনকে হচ্ছে ক্যাসিন বলা হয়। তো রেনিন যে এনজাইমটা আছে যেটা পাকস্থলী থেকে নিঃসৃত হয়, সেটা হচ্ছে দুগ্ধ প্রোটিন ক্যাসিনকে প্যারাক্যাসিনে পরিণত করে। ঠিক আছে, তাহলে অবশ্যই আমরা এখানে এই কথাটাও মনে রাখব যে ক্যাসিনকে রেনিন প্যারাক্যাসিনে পরিণত করে, প্যারাক্যাসিন। তাহলে ক্যাসিন এটা হচ্ছে এক ধরনের প্রোটিন উপাদান। নেক্সট কোশ্চেনে চলে আসি, কোনটিকে মানবদেহের ল্যাবরেটরি বলা হয়? আচ্ছা, পরীক্ষাগার। তাহলে এটা হচ্ছে অবশ্যই যকৃত, বা এটার আরেকটা নামও আছে যে জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয়। ঠিক আছে, এটাও থাকতে পারে কিন্তু। তাহলে মানবদেহের ল্যাবরেটরি, এখানে অনেক বেশি রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হয়, ফলে আমরা মানবদেহের ল্যাবরেটরি বলবো যকৃতকে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যকৃত। আচ্ছা, তারপরে আমাদের মানবদেহের পাম্পিং মেশিন যেটা, এটা হচ্ছে হৃৎপিণ্ড বা হচ্ছে হার্ট, এটা হলো পাম্পিং মেশিন। নেক্সট কোশ্চেন, শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? অবশ্যই যকৃত। শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম হচ্ছে কি? যকৃত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যকৃত। বাট যদি বলা হয় ক্ষুদ্রতম কোনটা, তাহলে কিন্তু পিটুইটারি। আবার যদি বলা হয় মাস্টার গ্ল্যান্ড কোনটা, তাইলেও কিন্তু কি? পিটুইটারি। নেক্সট কোশ্চেন, কোন এনজাইম লালা গ্রন্থিতে পাওয়া যায়? তো লালা গ্রন্থি নিঃসৃত রস, সেটা হচ্ছে লালা রস বা স্যালিভা। তো লালা রস বা স্যালিভা, এখানে কি এনজাইম পাওয়া যায়? লাল টমেটো। এইভাবে মনে রাখতে হবে। টতে হচ্ছে টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ, আর মতে হচ্ছে মল্টেজ। তাহলে টায়ালিন এবং হচ্ছে মল্টেজ, এই দুইটা এনজাইম হচ্ছে আমরা লালা গ্রন্থিতে পেয়ে থাকি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে টায়ালিন। নেক্সট কোশ্চেন, মানুষের অ্যাপেন্ডিক্স পরিপাক নালীর কোন অংশের সাথে যুক্ত? তাহলে এটা হচ্ছে সিকামে যুক্ত থাকে, সিকামে অ্যাপেন্ডিক্স থাকে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সিকাম। কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ নয়? একটু আগেই বলছি যে ক্ষুদ্রান্ত্রের অংশ হচ্ছে ডেইজি, মানে ডিওডেনাম, ইলিয়াম আর হচ্ছে জেজুনাম। তাহলে দেখো এখানে বৃহদান্ত্রের অংশ এরকম কিছু থাকবে, সেটাই আছে এই যে অ্যাপেন্ডিক্স। আমরা তো একটু আগেই বললাম অ্যাপেন্ডিক্স থাকে সিকামে, আর সিকাম কিসের পার্ট? এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের বা হচ্ছে বৃহদান্ত্রের পার্ট। পরের কোশ্চেন, মানুষের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক না? প্যারোটিড গ্রন্থি একটা লালা গ্রন্থি, এটা কারেক্ট। আচ্ছা, পূর্ণবয়স্ক মানুষের অ্যাপেন্ডিক্স একটি নিষ্ক্রিয় অঙ্গ হিসাবে শরীরে থাকে, এটাও কারেক্ট। এটা একটা নিষ্ক্রিয় অঙ্গ।
জিহ্বার পেছনের অংশের স্বাদকোরক মিষ্টতা অনুভবে সাহায্য করে। এই তথ্যটাই কিন্তু সঠিক না, ঠিক আছে? বা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। কারণ আমাদের স্বাদকোরকগুলার দেখো অবস্থান কোথায়, অগ্রভাগে যেটা, এটা হচ্ছে মিষ্টতা, এই স্বাদটা দেয় অগ্রভাগে যে স্বাদকোরকগুলা থাকে। তারপরে অগ্রভাগের দুই পাশে এটা হচ্ছে লবণাক্ততা। আচ্ছা, পশ্চাৎভাগের দুই পাশে এটা হচ্ছে অম্লতা বা হচ্ছে টক বলা যেতে পারে, আর একদম পশ্চাৎভাগে হচ্ছে তিতা। তো আমরা এই ব্যাপারটাকে কিন্তু এইভাবে মনে রাখি, মিল অতি, মিল অতি, মিষ্টতা, লবণাক্ততা, অম্লতা এবং হচ্ছে তিতা। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই কি অপশন সি। গলনালী প্রায় 25 সেন্টিমিটার, এটা ঠিক আছে যে গলনালী 25 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন, অ্যাপেন্ডিক্স। তাহলে অ্যাপেন্ডিক্স থাকে হচ্ছে সিকামে, আর সিকাম কই থাকে, বৃহদন্ত্রে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সিকাম। পরের প্রশ্ন, কোন উক্তিটি সত্য নয়? মানুষের পিত্তথলি কোনো গ্রন্থি নয়, লালা গ্রন্থিগুলা স্বনালী গ্রন্থি, ডিওডেনাম পাকস্থলীর একটি অংশ। এটাই তো সত্য না, কারণ ডিওডেনাম আমরা বারবার পড়ছি, এটা ক্ষুদ্রান্ত্রের একটা পার্ট, ক্ষুদ্রান্ত্রের। তাহলে দেখো মানুষের পিত্তথলি এটা কোনো গ্রন্থি না, এটা কিন্তু সত্য। তারপরে লালা গ্রন্থিগুলা স্বনালী, এটাও সত্য। দুধদাঁতে অগ্রপেশন দাঁত থাকে না বা প্রিমোলার যেটা, সেটা থাকে না, এটাও সত্য। কিন্তু ডিওডেনাম পাকস্থলীর একটি অংশ, এটা কিন্তু সত্য না, কারণ ডিওডেনাম এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের অংশ। পাকস্থলীতে আমরা কি পাই, যে কার্ডিয়া, তারপর হচ্ছে ফান্ডাস, পাইলোরাস, তারপরে হচ্ছে গ্রেটার কার্ভেচার, লেজার কার্ভেচার, বড় বাঁক, ছোট বাঁক, ঠিক আছে? তো তাইলে এই যে তোমার এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ডিওডেনাম পাকস্থলীর একটা অংশ। এই ইনফরমেশনটা সত্য না। নেক্সট কোশ্চেন, স্থায়ী দাঁতের দন্ত সংকেত নিচের কোনটা? এটা অলরেডি আমি তোমাদের দেখাই ফেলছি। তো দেখো আবার একটু যদি দেখাই, এটা হবে এরকম, ICPM 2123, ICPM 2123 ইন্টু 2 ইন্টু 2। তাহলে দেখো 2123, 2123, 2123, এই যে অ্যান্সার পেয়ে গেছি। এইভাবে তোমরা অপশন টেস্ট করে ফেলবা। আর ICPM হতে হবে, মানে আমি তো এখানে জাস্ট ক্যাপিটাল পি লিখছি, কিন্তু এই অপশনগুলোতে দেখো পি এর সাথে স্মল এমও দিয়ে দেওয়া হয়েছে, তো ওরা একটা অংশ। আর ক্যাপিটাল এম এটা কিন্তু থাকতেই হবে, যেহেতু আমাদের স্থায়ী দাঁতে 4 ধরনের দাঁত থাকে, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার এবং হচ্ছে মোলার। নেক্সট কোশ্চেন, মানুষের জিহ্বার অগ্রভাগে কোন ধরনের স্বাদকোরক থাকে? তাহলে অগ্রভাগ এটাতে হচ্ছে মিষ্টতা, অগ্রভাগে কি থাকবে, মিষ্টতা। আর ওই যে ছন্দটা বলছে মিল অতি, এটা অবশ্যই মনে রাখতে হবে যে অগ্রভাগে হচ্ছে মিষ্টতা, অগ্রভাগের দুই পাশে হচ্ছে লবণাক্ততা বা হচ্ছে নোনতা, তারপরে এটাতে হচ্ছে অম্লতা বা টক, আর একদম পশ্চাৎভাগে হচ্ছে তিতা, একদম পশ্চাৎভাগে তিতা। তাইলে অগ্রভাগে হচ্ছে মিষ্টতা, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মিষ্টতা। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি, নিচের কোনটি সঠিক নয়? লালারসে টায়ালিন ও মল্টেজ থাকে, এটা সঠিক। পাকস্থলীর যে অংশে অন্ননালী উন্মুক্ত হয়, মানে আমাদের যে অন্ননালীটা আছে বা খাদ্যনালী বলতে পারো বা ইসোফেগাস,
এটা পাকস্থলীর যে অংশ উন্মুক্ত হয় সেটাকে আমরা বলবো পাকস্থলীর প্রথম অংশ, যেটা মানে কার্ডিয়া। এটা কি হবে? কার্ডিয়া হবে, পাইলোরাস না, কার্ডিয়া হতে হবে। তাহলে দেখো এটা অবশ্যই সঠিক না, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। যকৃত দেহের সব থেকে বড় গ্রন্থি, ঠিক আছে। ডিওডেনাম 25 সেন্টিমিটার লম্বা বা 25 থেকে 30 সেন্টিমিটার লম্বা, এটাও ঠিক আছে। নেক্সট কোশ্চেন, লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না কোনটি? দেখো এই দুইটা এনজাইম তো নিঃসৃত হয়, টায়ালিনও হয়, মোল্টেজও হয়। আর মিউসিন এটা নিঃসৃত হয় লালা গ্রন্থি থেকে, বাট লিউসিন নামক কোনো কিছু এটা কিন্তু লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না। তাহলে মিউসিন হয়, টায়ালিন হয়, আর হচ্ছে মোল্টেজ হয়। লালা রসে নিচের কোন এনজাইমটি থাকে? এটা তো বারবার আমি বললাম যে লাল টমেটো, অর্থাৎ এখানে থাকবে টায়ালিন থাকবে, আরেকটা কি থাকবে? মোল্টেজ থাকবে, টায়ালিন এবং হচ্ছে মোল্টেজ। তো টায়ালিনের অপর নাম কি? স্যালিভারি অ্যামাইলেজ, স্যালিভারি অ্যামাইলেজ। তো স্যালিভারি অ্যামাইলেজ এই কথাটা থেকে দেখো কয়েকটা ব্যাপার শেখা যায়, সেটা হচ্ছে অ্যামাইলেজ অর্থাৎ এটা অবশ্যই একটা কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম। আচ্ছা, আর স্যালিভারি মানে এটা অবশ্যই হচ্ছে লালা গ্রন্থি থেকে নিঃসৃত হবে বা লালা রসে পাওয়া যাবে। তাহলে লালা রসে পাওয়া যায় কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম, এরকম একটা হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ বা টায়ালিন, এবং আরেকটা নাম হচ্ছে মোল্টেজ। আচ্ছা, তাইলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে টায়ালিন। নেক্সট কোশ্চেন, মানুষের যকৃতের বাহিরের দিকে আবৃতকারী পর্দার নাম? এটা অবশ্যই গ্লিসন্স ক্যাপসুল, এটা হচ্ছে যকৃতের। আর রেনাল ক্যাপসুল, যেটা রেনাল থাকলেই বুঝবা এখানে কিডনি বা বৃক্ক রিলেটেড কিছু বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে বৃক্কের আবরণী, রেনাল ক্যাপসুল। আর বোম্যান্স ক্যাপসুল এটা তুমি যখন নেফ্রনের গঠন পড়বা তখন তুমি এটা পাবা, নেফ্রনের গঠন যখন পড়বা, যে বৃক্কের গঠন এবং কাজের একক এটাকে আমরা নেফ্রন বলে থাকি। তো নেফ্রনে প্রধানত রেনাল ক্যাপসুল থাকে, বোম্যান্স ক্যাপসুল, এবং আরেকটা হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে রেনাল টিউবিউল। তারপর হচ্ছে এখানে গ্লোমেরুলাস থাকে। তো এই ব্যাপারগুলো আমরা হচ্ছে যখন নেফ্রন পড়ব তখন পাবো। নেক্সট কোশ্চেন, মানব পিত্তরস সম্বন্ধে নিচের কোন তথ্যটি সঠিক? এটি একটা অম্লীয় তরল, ঠিক না। এনজাইম সমৃদ্ধ, পাকস্থলীতে পরিপাকে সহায়তা করে, যকৃতে তৈরি হয়। দেখো এখানে একটা মজার ব্যাপার, এই যে পিত্তরস যেটা এটা তৈরি বা অরিজিন এটা কোথায়? এটা হচ্ছে যকৃতে, পিত্তরস। আচ্ছা, আর এটা জমা থাকে বা সঞ্চিত থাকে পিত্তথলিতে, এটা জমা থাকে কোথায়? পিত্তথলিতে। আর তৈরি হয় কোথায়? যকৃতে। মানুষের যকৃতের সব থেকে বড় খণ্ডাংশ এটা হচ্ছে ডান, যেটা ডান। কারণ আমরা জানি যে যকৃতের 4টা খণ্ড, ডান, বাম, কোয়াড্রেট এবং হচ্ছে কর্ডেট। তো সব থেকে বড় খণ্ডাংশ যেটা এটা হচ্ছে ডান খণ্ড, তাহলে ডান খণ্ডের কথা মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেনে চলে আসি, কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? তো দেখো পানিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলা এভাবে মনে রাখতে হবে, WBC। এখানে ডাব্লুতে হচ্ছে ওয়াটার, পানি, বিতে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, আর সিতে হচ্ছে ভিটামিন সি। ঠিক আছে, তাহলে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এরা হচ্ছে পানিতে দ্রবণীয়, আর এরা হচ্ছে লিপিডে বা হচ্ছে চর্বিতে। লিপিডে বা হচ্ছে চর্বিতে দ্রবণীয়।
নেক্সট কোশ্চেন, মানবদেহে পিত্ত বা পিত্তরস উৎপন্ন হয় কোথা থেকে? যকৃত। কিন্তু জমা থাকবে কোথায়? পিত্তথলিতে। জমা থাকবে কোথায়? পিত্তথলিতে। পরের প্রশ্ন, কোনটি প্লাজমা প্রোটিন নয়? প্লাজমা প্রোটিন কোনগুলা? রক্ত রসে যে প্রোটিনগুলা পাওয়া যায়, রক্ত রসে প্রোটিন, সেগুলা হচ্ছে প্লাজমা প্রোটিন। এদেরকে কিভাবে মনে রাখতে হয়? জিপিএ 5। গ্লোবিউলিন, তারপর হচ্ছে প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, এবং হচ্ছে ফাইব্রিনোজেন। এরা হচ্ছে প্লাজমা প্রোটিন বা রক্ত রসে যে প্রোটিনগুলো পাওয়া যায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বিলিরুবিন, কারণ এটা প্লাজমা প্রোটিন না। নেক্সট কোশ্চেন, উইটসাং নালী, এটা আমরা দেখো একবার অলরেডি পড়ে ফেলছি। উইটসাং নালী এটা হচ্ছে অগ্ন্যাশয়ে পাওয়া যায়, অগ্ন্যাশয়ে পাওয়া যায় উইটসাং নালী। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অগ্ন্যাশয়। নেক্সট কোশ্চেন, অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নিচের কোন হরমোন নিঃসৃত করে? দেখো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে সেলগুলো আছে, একটা হচ্ছে আলফা সেল, আলফা কোষ, এখান থেকে নিঃসৃত হবে গ্লুকাগন, গ্লুকাগন। তারপর হচ্ছে বেটা সেল, এখান থেকে নিঃসৃত হবে ইনসুলিন, বেটা সেল থেকে কি হবে? ইনসুলিন। তাহলে দেখো আমরা অলরেডি কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি, গ্লুকাগন। এবং এই গ্লুকাগন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে গ্লুকোজের পরিমাণটা বাড়াই দেওয়া। আর ইনসুলিন যেটা, এটার কাজ হচ্ছে গ্লুকোজের পরিমাণটা কমাই দেওয়া। গ্লুকোজের পরিমাণ বাড়াই দিবে গ্লুকাগন, আর গ্লুকোজের পরিমাণটা কমাই দিবে হচ্ছে ইনসুলিন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে? প্যারাইটাল কোষ অর হচ্ছে অক্সিনটিক কোষ, প্যারাইটাল কোষের অ্যানাদার নেম। আচ্ছা, তো এই কোষ থেকে কি নিঃসৃত হয়? HCl। এইভাবে মনে রাখতে হয়, পিএইচ। এখানে H থেকে আসবে হচ্ছে HCl, আর P থেকে আসবে হচ্ছে প্যারাইটাল সেল। HCl মানে কি? অবশ্যই জানো তুমি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের প্রশ্নে আমরা চলে আসতে পারি, আমিষ পরিপাককারী এনজাইম কোনটা? আচ্ছা দেখো, তোমাদের কিছু কৌশল শেখায় যে কার্বোহাইড্রেট পরিপাককারী কোনগুলা, আমিষ পরিপাককারী কোনগুলা, এগুলা কিভাবে সহজে মনে রাখা যায়। তো এখানের ব্যাপারটা হচ্ছে, আমিষ পরিপাককারী যে এনজাইমগুলা থাকে তাদের নামের শেষে সাধারণত আয়ন থাকে, ইন থাকে। তাহলে আমি কি বললাম? আমিষ পরিপাককারী এনজাইম, এদের নামের শেষে কি থাকবে? ইন থাকবে। এটা হচ্ছে প্রথম কথা। ম্যাক্সিমামই দেখবা যে এদের নামের শেষে ইন থাকে। যেমন আমি বললাম পেপসিন, তারপর হচ্ছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, লাস্টে কি থাকতেছে? ইন থাকতেছে। আচ্ছা, এরপরে চলে আসো, আমিষ পরিপাককারী কিছু এনজাইম আছে যাদের নামের শেষে জেন থাকে, জেন। তো পেপসিনোজেন, ট্রিপসিনোজেন। তাহলে ইন থাকলে এটা হচ্ছে সক্রিয় বোঝানো হয়, সক্রিয় অবস্থা। আর জেন থাকলে এটা নিষ্ক্রিয় অবস্থা বোঝানো হয়। তাহলে নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পারলা। আচ্ছা, 3 নম্বর কথা, যদি কোনো এনজাইমের নামের শেষে পেপটাইডেস এই কথাটা থাকে, পেপটাইডেস,
সেটা অবশ্যই একটা আমিষ পরিপাককারী এনজাইম হবে, পেপটাইডেস। কারণ তুমি এটা জানো যে প্রোটিনের গঠনে অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে পেপটাইড বন্ধন থাকে, তো সেখান থেকেই পেপটাইডেস কথাটা আসলো। তো আমরা যদি একটু অপশনগুলো একটু দেখার চেষ্টা করি, দেখো ট্রিপসিন, এটার লাস্টেই কিন্তু আয়ন আছে, তাইলে এটা অবশ্যই কি একটা আমিষ বা প্রোটিন পরিপাককারী এনজাইম। আর এই যে মল্টেজ, এটা কি মল্টোজকে ভাঙবে। মল্টোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড, যেটাকে ভাঙলে 2 অণু গ্লুকোজ পাওয়া যায়। তারপর সুক্রোজ, এটা তো কোনো এনজাইমই না, এটা একটা কার্বোহাইড্রেট বা এটা একটা ডাইস্যাকারাইড। সুক্রেজ, এটা একটা এনজাইম হতে পারে, সুক্রেজ। তো সুক্রেজ কি কাজ করে, সে হচ্ছে সুক্রোজকে ভাঙে, আর সুক্রোজকে ভাঙলে কি পাওয়া যায়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাওয়া যায়। তারপর হচ্ছে লাইপেজ, তো এর নামটা থেকেই বোঝা যাচ্ছে যে ও হচ্ছে লিপিডের উপরে কাজ করে, লিপিডকে ভাঙে। আর লিপিডকে ভাঙলে কি পাওয়া যায়, ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে গ্লিসারল, এগুলা পাওয়া যায়, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ট্রিপসিন। অর্থাৎ আমরা কয়েকটা যদি টিপস অ্যান্ড ট্রিক্স মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের পড়াটা অনেক বেশি সহজ হয়ে যায় এবং আমরা সহজে কনফিউজ হই না। এটা সবসময় মাথায় রাখতে হবে তোমাদের। নেক্সট কোশ্চেনে চলে আসতে পারি, প্রোটিন পরিপাককারী এনজাইম নয় কোনটি। আমি এই যে একটু আগে যে কথাবার্তাগুলো বললাম, যে শেষে হয় ইন থাকবে, না হয় জেন থাকবে, বা পেপটাইডেস কথাটা থাকবে, ঠিক আছে। তো আমরা দেখব যে এইগুলা ম্যাচ করে কাদের সাথে। ট্রিপসিন, এই যে এটা শেষে অবশ্যই ইন থাকবে। পেপটাইডেস, এটার মধ্যে পেপটাইডেস কথাটা আছে। কাইমোট্রিপসিন, এটা শেষেও ইন আছে। তাইলে এই 3টা অবশ্যই প্রোটিন পরিপাককারী, বাকি যেটা সেটা প্রোটিন পরিপাককারী না। অ্যামাইলেজ, এটা হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাককারী। পরের প্রশ্ন, নিচের কোনটা শ্বেতসার পরিপাকে সাহায্যকারী উৎসেচক না, অর্থাৎ কার্বোহাইড্রেট পরিপাককারী না। তাহলে হয় সে প্রোটিন পরিপাককারী, না হয় সে লিপিড পরিপাককারী। তো আমরা একটু অপশনগুলো দেখব। এই যে মল্টেজ, এটা অবশ্যই মল্টোজকে ভাঙবে, এটা কার্বোহাইড্রেট পরিপাককারী। টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ, এটাও কি একটা কার্বোহাইড্রেট পরিপাককারী। অ্যামাইলেজ তো অবশ্যই। এই যে লাইসোজাইম, এটা কোনো কি কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমের মধ্যে পড়ে না, লাইসোজাইম। বা এটা কোনো খাদ্য পরিপাককারী এনজাইমই না, লাইসোজাইম, ঠিক আছে। এটা না প্রোটিন পরিপাক করে, না লিপিড পরিপাক করে, না কার্বোহাইড্রেট পরিপাক করে। নেক্সট কোশ্চেন, স্থূলতার সাথে নিচের কোন রোগটি সম্পর্কযুক্ত না। তাহলে ওবেসিটির সঙ্গে যেই রোগগুলা সম্পর্কযুক্ত তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। যেমন স্ট্রোক, এটা কিন্তু সম্পর্কযুক্ত, বাট টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস এটা কিন্তু না, এটা হবে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। তাইলে মোটা বা স্থূলতা, এটার সাথে সম্পর্কযুক্ত হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে আসি, মানবদেহের সব থেকে বড় গ্রন্থি, এটা আমরা বারবার বলছি, এটা হলো যকৃত। আর যদি ছোট বলা হয় তাহলে অবশ্যই পিটুইটারি, আর যদি মাস্টার গ্ল্যান্ড বলা হয় তাহলেও কিন্তু পিটুইটারি। অগ্নাশয়টা কি, অগ্নাশয় হচ্ছে মিক্সড গ্ল্যান্ড, মিশ্র গ্রন্থি। পরের প্রশ্ন, নিচের কোনটি হরমোন। পেপসিন, এটা হচ্ছে একটা এনজাইম, পেপসিন এটা কি একটা এনজাইম, এবং স্পেসিফিকলি বলতে গেলে এটা হচ্ছে প্রোটিন পরিপাককারী। ট্রিপসিন, এটাও একটা এনজাইম, প্রোটিন পরিপাককারী। ইনসুলিন, এটা হচ্ছে হরমোন। আর ইনসুলিন খরিত হয় কোথা থেকে, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বেটা সেল থেকে, যেটার কাজ কি গ্লুকোজের পরিমাণ কমাই দেওয়া। টায়ালিন, এটা কিন্তু একটা এনজাইম। টায়ালিন কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে লালারসে পাওয়া যায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ইনসুলিন। নেক্সট কোশ্চেন, যকৃত থেকে নিঃসৃত রস, এটা অবশ্যই পিত্তরস। যকৃত থেকে যে রসটা নিঃসৃত হয় সেটা হলো পিত্তরস, কিন্তু এটা জমা থাকবে কোথায়, এটা জমা থাকবে পিত্তথলিতে।
এই কথাটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে যকৃত থেকে নিঃসৃত রস পিত্তরস। গ্যাস্ট্রিক রস এটা হচ্ছে পাকস্থলী থেকে নিঃসৃত হয়, পাকস্থলী, স্টোমাক বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, পাকস্থলী গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়। আন্ত্রিক রস ইন্টেস্টাইনাল জুস, তো এটা বোঝাই যাচ্ছে অন্ত্র থেকে বা ক্ষুদ্রান্ত্র থেকে নিঃসৃত হয়। আর পেপসিন এটা তো কোনো রসের নাম না, পেপসিন এটা হচ্ছে একটা কি এনজাইমের নাম, এবং এটা হচ্ছে একটা প্রোটিন পরিপাককারী এনজাইম। পরের প্রশ্ন, কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? দেখো একই রকম প্রশ্ন আমরা বারবার আসতে দেখতেছি। তাহলে আমিষ পরিপাককারী আমরা একটু খুঁজি। টায়ালেন এটা কার্বোহাইড্রেট পরিপাককারী, এটা হবে না। অ্যামাইলেজ কার্বোহাইড্রেট পরিপাককারী, ট্রিপসিন পেয়ে গেছে। মলটেজ এটাও কার্বোহাইড্রেট পরিপাককারী। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি থেকে টায়ালিন নিঃসৃত হবে বা স্যালিভারি অ্যামাইলেজ? এটা হচ্ছে লালা গ্রন্থি থেকে, লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা রস, এটাতে পাওয়া যাবে। তাহলে লালা গ্রন্থি থেকে নিঃসৃত হবে টায়ালিন এবং হচ্ছে মল্টেজ। পরের প্রশ্ন, মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণকারী কেন্দ্র মস্তিষ্কের কোথায় থাকে? এটা হচ্ছে হাইপোথ্যালামাসে। ক্ষুধা নিয়ন্ত্রণকারী যেটা, এটা হচ্ছে হাইপোথ্যালামাসে। তোমরা নিশ্চয়ই এটা জানো যে আমাদের মস্তিষ্কের আসলে তিনটা ভাগ থাকে, মস্তিষ্কের তিনটা ভাগ থাকে। একটাকে আমরা কি বলে থাকি? অগ্র মস্তিষ্ক, তারপর মধ্য মস্তিষ্ক, তারপর পশ্চাৎ মস্তিষ্ক। আচ্ছা, অগ্র মস্তিষ্ক যেটা, তার তিনটা অংশ, যার মধ্যে একটাকে আমরা বলে থাকি সেরেব্রাম, আরেকটাকে বলে থাকি থ্যালামাস, এবং আরেকটাকে বলে থাকি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। তো এই যে এক একটা অংশের কাজ কিন্তু এক এক রকম। তোমরা যখন সমন্বয় ও নিয়ন্ত্রণ এই চ্যাপ্টারটা পড়বা, জুওলজির 8 নম্বর চ্যাপ্টার, এবং সেখানকার যে মস্তিষ্ক যে পার্টটা আছে সেটার মধ্যে কিন্তু এই প্রত্যেকটা অংশের কাজ তোমাকে আলাদা আলাদাভাবে পড়তে হবে। তাহলে আপাতত শুধু এটাই মনে রাখো যে আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণকারী কেন্দ্র বা হাঙ্গার সেন্টার বলা যেতে পারে, সেটা থাকবে হচ্ছে হাইপোথ্যালামাসে, হাইপোথ্যালামাসে। নেক্সট কোশ্চেন, কোন ধরনের খাদ্য অতিরিক্ত ভক্ষণ করলে রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পায় বা টিজি, এটার মাত্রা বৃদ্ধি পায়? তো এটা এই কোশ্চেন থেকেই তো বোঝা যাচ্ছে, গ্লিসারাইড শব্দটা আছে মানে হচ্ছে আমরা যদি লিপিড ভক্ষণ করি, লিপিড, তাহলে হচ্ছে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পাবে লিপিড ভক্ষণ করলে। কারণ তোমরা এটা নিশ্চয়ই জানো যে লিপিড এটা হচ্ছে দুইটা জিনিস দিয়ে তৈরি প্রধানত, যার মধ্যে একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং আরেকটা হচ্ছে গ্লিসারল। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। গ্লিসন ক্যাপসুল এটা পাওয়া যায় কোন অঙ্গে? তাহলে গ্লিসন ক্যাপসুল এটা আমরা পাবো অবশ্যই হচ্ছে যকৃতে। তাইলে দেখো তোমাদের প্রতি একটা পরামর্শ হচ্ছে কি, তোমরা বইয়ের দেখবা যে অনেক জায়গায় অনেকগুলো আবরণীর নাম আছে, তো প্রত্যেকটা বিষয়ের আবরণী তোমাকে পড়ে ফেলতে হবে। যেমন মস্তিষ্কের আবরণী, এটাকে আমরা কি বলে থাকি? মেনিনজেস। সুষুম্না কাণ্ড, সেটার আবরণীর নাম কি? সেটাও হচ্ছে মেনিনজেস। তারপর যদি ধরো কোষ গহ্বর, এটার আবরণীকে আমরা কি বলে থাকি? টনোপ্লাস্ট বলে থাকি। তাহলে এই যে এই রকম যে তুমি বইয়ের বিভিন্ন জায়গায় দেখবা যে বিভিন্ন বিষয়ের আবরণীর নামগুলো আছে, তো সেগুলাকে তুমি এক জায়গায় নোট করে পড়বা, তাইলে তোমার জন্য পড়াটা সহজ হয়ে যাবে। তাহলে যকৃতের যে আবরণী, এটাকে আমরা কি বলে থাকি? এটা হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। তাহলে গ্লিসন ক্যাপসুল এটা অবশ্যই কোথায় পাওয়া যাবে? যকৃতে পাওয়া যাবে। নেক্সট কোশ্চেন,
কোন ধরনের খাদ্য পরিপাকের সময় ইমালসিফিকেশন ঘটে? তাহলে দেখো এই যে ইমালসিফিকেশন যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে আমরা যখন লিপিড ভক্ষণ করি তখন ঘটে, বা চর্বি জাতীয় খাদ্য। তাহলে ইমালসিফিকেশন ঘটবে হচ্ছে লিপিড ভক্ষণের সময়। লিপিড ভক্ষণের সময় নিচের কোন এনজাইম দুগ্ধ জাতীয় খাদ্যের পরিপাক ঘটায়? আচ্ছা, তো দেখো দুগ্ধ জাতীয় খাদ্য, এই যে টার্মটা না, এটা থেকে আমরা বুঝে ফেলছি যে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। অপশনগুলো দেখো, ম্যালটেজ, সুক্রেজ, ল্যাকটেজ, লাইপেজ। যদি কোনো শব্দের মধ্যে তুমি এরকম দুগ্ধ বা দুধ এরকম কিছু পাও, অবশ্যই দেখবা যে সেটার জন্য ল্যাক্ট এই কথাটা থাকে, ল্যাক্ট। আচ্ছা, তাইলে সহজ কথায় ল্যাক্ট মানে হচ্ছে মিল্ক। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ল্যাকটেজ। এখন দেখো আমি একটু এই ল্যাকটেজের কাজটা বলি। ল্যাকটেজের কাজ হচ্ছে ল্যাকটোজকে ভাঙা, ল্যাকটোজ। ল্যাকটেজের কাজ কি? ল্যাকটোজকে ভাঙা। তো আমরা যদি ল্যাকটোজকে ভাঙি আমরা কি পাই? দুইটা মনোস্যাকারাইড, যার মধ্যে একটা হচ্ছে গ্লুকোজ এবং আরেকটা হচ্ছে গ্যালাক্টোজ, এই দুইটা। তাহলে বুঝাই গেল ল্যাকটোজ এটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড, আর এই ডাইস্যাকারাইডকে ভাঙবে যে এনজাইমটা সেটা হচ্ছে ল্যাকটেজ, এবং এই ডাইস্যাকারাইডকে ভাঙলে আমরা কি পাবো? গ্লুকোজ এবং হচ্ছে গ্যালাক্টোজ পাবো। এরপর দেখো এই যে মল্টেজ, মল্টেজের কাজ কি? ও হচ্ছে মল্টোজকে ভাঙবে, মল্টোজ। মল্টোজ এটাও কিন্তু একটা ডাইস্যাকারাইড, আর মল্টোজকে ভাঙলে কি পাওয়া যায়? দুই অণু গ্লুকোজ, অর্থাৎ গ্লুকোজ প্লাস হচ্ছে গ্লুকোজ। তারপরে যদি চলে আসি সুক্রেজ, তো সুক্রেজ কাকে ভাঙবে? সুক্রেজ হচ্ছে সুক্রোজকে ভাঙবে, আর সুক্রোজকে যদি ভাঙা হয় কি পাওয়া যায়? গ্লুকোজ আর হচ্ছে ফ্রুক্টোজ পাওয়া যায়। আর এই যে লাইপেজ যেটা, এটা হচ্ছে লিপিডকে ভাঙবে, আর আমরা লিপিডকে ভাঙলে কি পাই? ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে গ্লিসারল। তো ভাইয়া ও আপুরা, পরিশেষে তোমাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এটা হচ্ছে দেখো যে আমাদের যে মেডিকেল এবং ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষা, তুমি নিশ্চয়ই জানো যে এখানে হচ্ছে বায়োলজি থেকে 30 মার্কের প্রশ্ন হবে, বোটানি এবং জিওলজি দুটো মিলায়া 30 মার্কের প্রশ্ন হবে। এবং তুমি এখানে দেখবা যে একটা প্রশ্নের জন্য কিন্তু 1 মিনিট সময় না, ঠিক আছে, 30 সেকেন্ড বা তার একটু বেশি বা কম এরকম সময় তুমি পাবা। তো এত কম সময়ের মধ্যে তুমি যদি ম্যাক্সিমাম প্রশ্নের সঠিক উত্তর দাগাইতে চাও, তাহলে অবশ্যই তোমার প্রস্তুতিটা অনেক গোছানো প্রস্তুতি হতে হবে, এবং তোমাকে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স জানতে হবে। প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স জানলে যেটা হবে যে তুমি খুব দ্রুত সঠিক উত্তরটা ধরে ফেলতে পারবা। দেখো একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমার শুধু প্রশ্ন কমন পড়লেই কিন্তু হচ্ছে না, আমার যে নির্ধারিত সময়টা দেওয়া আছে ওই নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম সঠিক উত্তর আমাকে দাগায় আসতে হবে, নতুবা কিন্তু আমার চান্স মিস হয়ে যাবে, এটা মাথায় রাখবা। আর একটা কথা হচ্ছে কি, দেখো যেদিন মেডিকেল ভর্তি পরীক্ষা সেদিন কিন্তু শুধু বোটানি বা জুওলজির পরীক্ষা না, মানে আমরা ট্র্যাডিশনালি আমাদের বোর্ড পরীক্ষাগুলো যেভাবে দিয়ে থাকি যে আজকে বোটানি পরীক্ষা আর একদিন পরে জুওলজি পরীক্ষা, বা মাঝে 2-3 দিনও বন্ধ থাকতে পারে। তো যেদিন বোটানি পরীক্ষা সেদিন তো শুধু বোটানিই পড়ি, যেদিন জুওলজি পরীক্ষা সেদিন শুধু জুওলজিই পড়ি, কিন্তু যেদিন মেডিকেল ভর্তি পরীক্ষা সেদিন দেখো তোমাকে ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বোটানি, জুওলজি, জিকে, ইংলিশ, এতগুলা বইয়ের এত ইনফরমেশন মাথায় নিয়ে পরীক্ষায় বসতে হবে। তাহলে অবশ্যই ওই পরীক্ষাটা কিন্তু আমাদের এই যে ট্র্যাডিশনাল যে এক্সামগুলা এদের থেকে কিন্তু একটু আলাদা। অর্থাৎ এই পরীক্ষায় যদি আমাকে সফল হতে হয় অবশ্যই আমাকে অন্যের থেকে আলাদা হতে হবে, অন্যের থেকে ভিন্নভাবে
গোছানো এতে আমাকে পড়তে হবে। তো তোমাদের এই কাজে সহযোগিতা করবে আমাদের আসপেক্ট মেডিকেল সিরিজের যে বইগুলো আছে। তো এই কমপ্লিট সেটটা যদি তুমি A to Z ফলো করতে পারো, আমরা প্রচণ্ড আশাবাদী যে তুমি পরীক্ষায় অনেক ভালো করবে। তো তোমাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল। তোমাদের সামনে খুব শীঘ্রই নতুন একটা চ্যাপ্টারের অনুশীলনের গুরুত্বপূর্ণ MCQগুলো নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, এবং যেই চ্যাপ্টারের ক্লাসগুলা আপলোড করা হয়েছে সেগুলো তোমরা খুব ভালোভাবে সলভ করে ফেলবা, খাতায় প্রয়োজনীয় নোট নিবা, এবং বইয়ের সঙ্গে মিলায়া এগুলা পড়ে ফেলবা। তো সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল। আর তোমাদের সবার প্রতি আর একটা পরামর্শ রইল যে আমাদের এই ভিডিওগুলা তোমাদের ব্যাচমেটদের সঙ্গে, জুনিয়রদের সঙ্গে তোমরা বেশি বেশি করে শেয়ার করবা।